আপনি সরকার যদি ভিত্তি মজবুত করতে না পারেন, ভিত্তি যদি মজবুত না করতে পারেন আইনিভাবে, এই যে গণভোট করলেন না, জুলাই সন্ধ্যায় স্বাক্ষর করলেন না, আজকে যখন আমেরিকার সাথে আপনার চুক্তি নিয়ে গণ্ডগোল হবে তখন কিন্তু এই বিষয়গুলো তখন আসবে। আপনি সরকার বৈধ না, আপনি সংবিধান মোতাবেক নির্বাচন করেন নাই, আপনি জুলাই সনদ বাস্তবায়ন করেন নাই, ইত্যাদি ইত্যাদি। এগুলো মানে যে কোনো কারণেই এটা বুমেরাং হয়ে যেতে পারে। এই গণভোট এবং জুলাই সনদ কার্যকর না করাটা বিএনপি সরকারের জন্য যে কোনো সময় এটা বিপজ্জনক হতে পারে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। বাংলাদেশের সঙ্গে মার্কিন চুক্তির ফলে কি ঘটতে পারে? বাংলাদেশের সাথে যে মার্কিন চুক্তি হয়েছে এটা নিয়ে দেখি আপনি ইন্টারেস্টিং ব্যাপার হলো কি, টকশোতে সবাই গিয়ে ফাটাইয়ে ফেলতেছে, গোলামি চুক্তি হয়েছে, এইটা সেইটা নানান কথা বলে, এবং এটাও বলছে চুক্তি গোপন ছিল। কিন্তু এখন তো চুক্তিটা গোপন নাই, এখন চুক্তিটা ওয়েবসাইটে দেওয়া আছে। এখন এই চুক্তি সম্পর্কে যখন নানান ফোরামে এর নেগেটিভ আলোচনাটা করা হচ্ছে, তখন খলিলুর রহমান আর ফরিদ আক্তার একজন অ্যাডভাইজার ছিলেন, আর খলিলুর রহমান বর্তমান পররাষ্ট্রমন্ত্রী। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, একটা গোলামি চুক্তি হয়েছে কিংবা দেশ বিক্রির চুক্তি হয়েছে, এই ধরনের বক্তব্যগুলো আমরা পাই। এই ধরনের বক্তব্য যখন পাই, তাহলে সেই খলিলুর রহমান বর্তমান সরকারের মধ্যে যদি থেকে থাকে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে, এটাই তো কনফার্ম করে যে ওই যে চুক্তিটা হয়েছিল, সে যে বলল বিএনপি এবং জামাতের সাথে আমরা সম্মতি নিয়ে করছি, এটা তো এডমিট হয়ে যায়। ওই চুক্তির বিরোধী যদি আপনারা থাকতেন তাহলে তো খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর কথা না। আবার যদি ফরিদ আক্তারের কথা ধরি, সেও একই কথা বলছে। জামাত দায় সারা গোছে একটু বিরোধিতা করছে যে না, আমরা এটা ছিলাম না, বাট বিএনপির তরফ থেকে কোনো বক্তব্য আসে নাই। তাহলে এই যে নির্বাচনের আগে 12 তারিখ হইল নির্বাচন, 9 তারিখে চুক্তিটা হলো, তাহলে ইউনূস সাহেব কি বুঝে ফেলছেন যে এরা নির্বাচন করার জন্য অস্থির, ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির, এবং সেখানে ওই চুক্তি যখন তাদের সামনে উপস্থাপন করা হলো যে আপনারা তাদের যদি সম্মতি না দেন তাহলে তো আমরা এটা করতে পারতেছি না ইলেকশন সামনে। আমার কাছে মনে হয় এই যে রাজনৈতিক দলের যে লোভ, ক্ষমতায় যাওয়ার যে লোভ, সেই লোভটাকে ক্যাশ করে ফেলছে ইউনূস সাহেব। কি বইলে যে ইয়েস আমরা নিজেরা, আপনি চুক্তিটার সম্মতি দেন, সম্মতি দিয়ে দিছে, এবং সেই কারণে আজকে আমেরিকার সাথে এই চুক্তি হয়েছে। তা না হলে ফরিদ আক্তার এটা বলছে যে 60 দিনের নোটিশে চুক্তি বাতিল করা যাবে, 1, 2 এটা রিভিউ করার সুযোগ আছে, 3 দফাওয়ারি এটা নিয়ে আলোচনারও সুযোগ রয়েছে। আপনারা সেটা করেন না কেন? পার্লামেন্টে এখন পর্যন্ত এই চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে না কেন? তার মানে কি শুধুই নির্বাচনের জন্য কি সব কিছু মেনে নিছেন, না সত্যি সত্যি এটা সম্মতি ছিল? এটা পরিষ্কার হওয়া দরকার। আর যদি নির্বাচনের জন্য শুধু করে থাকেন, তাহলে আমাদের প্রশ্ন, আপনার কাছে কি নির্বাচন বড়, নাকি দেশ একটা গোলামি চুক্তি করছে সেইটার বৈধতা দেওয়া বড়? কোনটা বড়? আমি যদি ওখানে থাকতাম আর আমি যদি দেখতাম যে একটা গোলামি চুক্তি করতেছে, আমি বলতাম মিস্টার ইউনূস, আপনাকে আমাদের আর প্রয়োজন নাই, ইলেকশন না হয় না হবে, কিন্তু দেশবিরোধী চুক্তিতে আমরা সম্মতি দিতে পারলাম না, আপনি চলে যান। সেই কথাটাও তো বলে নাই যে আমরা বলতেছি। সুতরাং এই চুক্তির জন্য যেভাবে বিএনপি দায়ী, যেভাবে জামাত দায়ী, একইভাবে ইউনূস সরকারও দায়ী। 3 জনের সমান অপরাধ যদি দেশের জন্য না বোধক কিছু হয়, 1। 2 নম্বর, যদি আপনি সরকার যদি ভিত্তি মজবুত করতে না পারেন, ভিত্তি যদি মজবুত না করতে পারেন আইনিভাবে, এই যে গণভোট করলেন না, জুলাই সন্ধ্যায় স্বাক্ষর করলেন না, আজকে যখন আমেরিকার সাথে আপনার চুক্তি নিয়ে গণ্ডগোল হবে তখন কিন্তু এই বিষয়গুলো তখন আসবে। আপনি সরকার বৈধ না, আপনি সংবিধান মোতাবেক নির্বাচন করেন নাই, আপনি জুলাই সনদ বাস্তবায়ন করেন নাই, ইত্যাদি ইত্যাদি। এগুলো মানে যে কোনো কারণেই এটা বুমেরাং হয়ে যেতে পারে। এই গণভোট এবং জুলাই সনদ কার্যকর না করাটা বিএনপি সরকারের জন্য যে কোনো সময় এটা বিপজ্জনক হতে পারে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এনসিপির কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন? এনসিপি তো নতুন একটা পার্টি। এনসিপি তারাই যারা সেদিন আন্দোলনের সময় অগ্রভাগে ছিল। শুধু তারা আন্দোলন করছে তা নয়, বাট তারা অগ্রভাগে ছিল, অনেক ঝুঁকি নিছে, তাদের পাশের অনেক ভাই মারা গেছে, বোন মারা গেছে, কেউ পঙ্গু হয়েছে, কেউ অন্ধত্ব বরণ করছে। ওই সময়ের জন্য একটা অসাধারণ রোল তারা প্লে করছে। সময়ের ব্যবধানে যখন সরকারের পতন হয়ে গেল,
তাদের কেউ কেউ 3 জন বোধহয় উপদেষ্টা পদে ঢুকেছিল, নাহিদ, আসিফ মাহমুদ, সজীব আর মাহফুজুল আলম। আর সেটা নিয়ে অনেক কথা উঠছে যে তারা এটা বেনিফিটটা নিতে গেল কেন। তো বেনিফিট নিতে গেল কেন সেই প্রশ্ন তো আছেই। প্লাস এমন কথা উঠলো আজও তারা ওই সময় থেকে বহু টাকা কালেকশন করছে, চাঁদাবাজি করছে, এখনও তারা চাঁদাবাজি করতেছে। পাশাপাশি আমরা এটাও দেখছি যে তাদেরকে ডাইকে নিয়ে যারা টকশো করায় অ্যাঙ্কাররা তাদেরকে যাচ্ছে তাই প্রশ্ন করতো, কাপড় চোপড় কোথায় পাও, গাড়ি কোথায় পাও, এই ধরনের বিশ্রী প্রশ্ন করতো। তারা অনেক শেকি ছিল, অনেক নার্ভাস ছিল। কিন্তু বাংলাদেশের প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকে ডাইকে নিয়ে এরকম প্রশ্ন করছে কিনা আমার জানা নাই। আপনি যখন সবারে প্রশ্ন করতে পারেন না, তখন ক্যাটাগরিক্যালি তাদেরকেই প্রশ্ন করে তাদেরকে যে ইনসাল্ট আপনারা করেছেন। আজকে তারা 6টা সিট পেয়েছে। বাংলাদেশে এই প্রথম কোনো দল যারা নাকি একটা দল সর্বোচ্চ তাদের হয়তো 1 বছর বয়স হয়েছে দল হিসাবে, তারপরে তারা 6টা আসন নিছেন, 6টা আসন লাভ করছেন এবং তারা না সংরক্ষিত আসন একটা পাইছেন। এটা একটা সিমটম যে এইটা একটা ভালো দিক যে একটা দল করে যারা অতি পুরাতন দল, অনেক বিজ্ঞ রাজনীতিবিদ, তারা মিসকিনের মতো বড় দলের পিছনে তাকায় থাকতো। রাশেদ খান মেনন, ইনু সাহেব এদের মতো তারা ক্লেম করে অনেক বড় রাজনীতিবিদ, এরকম বহু ক্লেম করে। সেই বিচারে নিয়ে এনসিপি যে অবস্থাটায় গেছে সেটা তাদের জন্য অনেক বড় কিছু। এখন আপনি বলতে পারেন ভবিষ্যৎ তো কেউ বলতে পারে না, তবে কতগুলো সিমটম আছে। যেই সিমটমটা আপনাকে আমি বললাম যে এই যে গণভোটার জুলাই সনদ, এটা বলা হয়েছেই যে যদি আপনি 6 মাসের মধ্যে 180 দিনের মধ্যে এটাকে যদি সব নির্বাচিত মেম্বাররা এটার বৈধতা না দেয়, তাহলে অটোমেটিক এটা আইনে রূপান্তরিত হয়ে যাবে, সংবিধানের সংযোজিত অংশ হয়ে যাবে 180 দিনের পরে। এই কথাটা ওখানে আছে। পাশাপাশি আওয়ামী লীগ আজকে পর্যন্ত যে অবস্থায় কোনো গ্রহণযোগ্যতা মানে ক্ষমতায় যাওয়ার মতো 2/3 মেজরিটি পাওয়ার মতো নির্বাচন হলেও তাদেরকে করতে দিল সেই অবস্থাটা তাদের নাই। প্লাস বিএনপি ক্ষমতায় থেকে জুলাই সনদ নিয়ে যে কথাবার্তাগুলো বলছে, গণভোট নিয়ে যে কথাবার্তাগুলো বলছে এবং আমেরিকার সাথে চুক্তির যে দায় তাদের উপরে পড়ছে, এই সব কিছু যদি আপনি মিলান, তাইলে যদি একটা বিশ্রী পরিবেশ কখনো আসে, যেটা আমি বললাম এক্সটার্নাল প্রবলেম নিয়ে যদি তারা ঝামেলায় পড়ে যায়, তখন যদি সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন চাঙ্গা হয়ে যায়, ঠিক তখন কিন্তু আর কোনো জায়গা থাকবে না, একমাত্র এনসিপি কি মানুষ দেবে, কম আর বেশি যাই হোক। কারণ জামাত যে ধর্মীয় রাজনীতিটা করে সেটাকে আমার কাছে ব্যক্তিগতভাবে ধর্ম নিয়ে রাজনীতি প্রতিষ্ঠিত করা যাবে না। বিকজ ধর্মটা হলো ইন্ডিভিজুয়াল কেস, ইট ইজ নট এ কালেকটিভ ইস্যু। আপনি খোদার সন্তুষ্টির জন্য কাজ করবেন, এটা আপনার ব্যাপার। আপনি কালেকটিভলি গোটা দেশকে একবারে জান্নাতে নিয়ে যাবেন বা গোটা দেশকে জাহান্নামে নিয়ে যাবেন, এগুলো ওটা ঠিক আছে, ধর্মীয় বিষয়ে যারা করে তাদের দোষ ত্রুটি নিয়ে আমরা আলোচনা করি, সাবজেক্ট না। কেন এই এনসিপির এই ভবিষ্যৎ আমি বললাম, আপনি একটা জিনিস সিমটম লক্ষ্য করবেন যে বিএনপির আভ্যন্তরীণ যে অবস্থাটা, আপনি দেখবেন বড় বড় নেতারা চেপে গেছে, কথাবার্তা বলছেন না, বিকজ দে আর ইনসাল্টেড এনিওয়ে। আমরা দেখতেছি যারা সিনিয়র নেতা, যাদের খুব ভোকাল হওয়ার কথা ছিল, আপাতত তারা কিন্তু তেমন কোনো কথা বলছে না। পার্লামেন্টে আমরা দেখতেছি 1-2 জনে কথা বলে। কারা কথা বলে আমার নাম মেনশন করার দরকার নেই, কীভাবে দাবড়ায় বেড়াচ্ছে, সেটা যে জনগণের কাছে খুব গ্রহণযোগ্য হচ্ছে তা কিন্তু না। পাশাপাশি আপনি যদি ফখরুল ইসলাম আলমগীর একটা মন্তব্য দেখেন, উনি নাহিদ ইসলাম সম্পর্কে বলছিল 33 মিনিট বক্তব্য শোনার পর, আমি দেখতেছি নাহিদ এই প্রজন্মের জন্য একজন ভালো মাপের নেতা এবং আমি ভবিষ্যতে তার অনেক আশা করি, মানে সে বাংলাদেশে একটা ভালো নেতা পাবে। এই কথাটা যেই এনসিপিকে বিএনপি আশ্রয় দেয় নাই, যেই এনসিপি বিএনপির কাছে গ্রহণযোগ্য না, যারা জুলাই সনদের আলোকে সংস্কার পরিষদ হয় নাই, গণভোটটাকে স্বীকার করে নাই, তা সত্ত্বেও পার্লামেন্টের একজন বা বিএনপির একজন প্রবীণ নেতা এটা যখন বলে, তখন মনে হয় কোনো না কোনো ইঙ্গিত বা সিমটম তার কাছে আছে। তা না হইলে আমার কাছে মনে হয় এ ধরনের কথা বলাটা খুবই কঠিন একটা বিষয়। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে ওই রকম পরিস্থিতি যদি আসে, আমার কাছে মনে হয় যে এনসিপির সম্ভাবনাময় একটা দল হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে। বাট আমি যেহেতু ভবিষ্যৎ বক্তা না, আমি কাজে সুস্পষ্টভাবে বলতে পারি না।
জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই।